দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনেই রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। বাংলা ব্যাকরণ অংশে সমাস অধ্যায়টি তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে বেশ কতগুলি ধারাবাহিক পর্বে সমাসের শ্রেণীবিভাগ বা সমাসের পরিভাষা সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করেছি এবং বেশ কিছু ছোট প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করেছি, যাতে তোমরা এই ছোট প্রশ্নের অনুশীলন করলে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে ধরনেরই প্রশ্ন থাকুক না কেন তার উত্তর সঠিকভাবে নির্বাচন করতে পারো বা সঠিকভাবে দিতে পারো। আজকে তোমাদের কাছে আলোচনা করব ঠিক একই রকম আরও 20টি ছোট প্রশ্ন শুধুমাত্র এই সমাস অধ্যায়ের ওপর থেকে। তাহলে চলো দেখি আমরা এই প্রশ্নগুলোর শুধু উত্তর নয়, কেন এই উত্তর হয়েছে বা এর পেছনে কি যুক্তি রয়েছে বা উদাহরণ দিয়ে বুঝে নেব যে কেন আমরা এমসিকিউ এর কোন উত্তর নির্বাচন করব। দেখো, 1 নম্বর প্রশ্নে রয়েছে কৃত্তিবাস পদটি কোন সমাসের দৃষ্টান্ত। এটি হচ্ছে বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। কৃত্তি শব্দের অর্থ হচ্ছে বাঘছাল বা চামড়া। এর ব্যাসবাক্য হবে কৃত্তি বসন যার, তাকেই বলা হচ্ছে কৃত্তিবাস। এখানে অতিরিক্ত অর্থ বা ভিন্ন অর্থ কি প্রকাশ পায় না, কৃত্তিবাস বলতে মূলত রামায়ণের রচয়িতাকেই বোঝানো হয়ে থাকে। 2 নম্বর প্রশ্নে দেখো রয়েছে উপনগরী সমাসটি গড়ে উঠেছে কোন অর্থে। এটি সামীপ্য অর্থে গড়ে উঠেছে। ঠিক একইভাবে আমরা দৃষ্টান্ত পাই উপকূল, উপকণ্ঠ। 3 নম্বর প্রশ্নে বলছে গড়রাজি পদটি কোন সমাসের উদাহরণ। এটি নং তৎপুরুষের দৃষ্টান্ত। যেমন আমরা পেয়ে থাকি গড় হাজির বা গড় মিল। এর ব্যাসবাক্য হবে নয় রাজি। 4 নম্বর প্রশ্নে বলছে সিংহাসন শব্দের ব্যাসবাক্যটি হলো সিংহ চিহ্নিত আসন। এটি মধ্যপদলোপী কর্মধারায়ের দৃষ্টান্ত। 5 নম্বর প্রশ্নে বলছে চিরসুখী পদটির ব্যাসবাক্য সহ সমাস হলো চিরকাল ব্যাপী সুখী। এটি হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। ঠিক একইভাবে আমরা পাই চিরশত্রু, চিরকৃতজ্ঞ, বা ধরো আমরা যেটা পেয়ে থাকি আপাদমস্তক আজীবন। এই দৃষ্টান্তগুলো কিন্তু সবই ব্যাপ্তি তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। 6 নম্বর প্রশ্নে বলছে গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য কি হবে। যিনি গিন্নি তিনি মা। ঠিক একইভাবে আমরা যেটা পাই পিতা ঠাকুর, যিনি পিতা তিনি ঠাকুর, পিতা ঠাকুর, যেটা সাধারণ কর্মধারয়ের দৃষ্টান্ত। 7 নম্বর প্রশ্নে রয়েছে দেখো যুগান্তর, খেচর, প্রতিদিন, আকণ্ঠ এই সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত। এর মধ্যে মূলত যুগান্তর হচ্ছে নিত্য সমাসের দৃষ্টান্ত। ঠিক একইভাবে পাই আমরা গ্রামান্তর, লোকান্তর, নামমাত্র, যেগুলি নিত্য সমাসের দৃষ্টান্ত স্বরূপ। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কনক বলয় পদটি যে সমাসের দৃষ্টান্ত তা হলো। এটি মূলত মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হবে কনক নির্মিত বলয়। 9 নম্বর প্রশ্নে রয়েছে জায়া ও পতি দম্পতি। এটি যে সমাসের দৃষ্টান্ত দ্বন্দ্ব সমাস। মূলত এটি একশেষ দ্বন্দ্বের দৃষ্টান্ত, যেটা আমরা দেখি আমি, তুমিও, সে, আমরা, যেটা আমরা উদাহরণে পাই। ঠিক সেই রকমই এই দম্পতি দৃষ্টান্তটিও একশেষ দ্বন্দ্বের দৃষ্টান্ত। 10 নম্বর প্রশ্নে বলছে পঞ্চকন্যা পদটি কোন সমাসের দৃষ্টান্ত। এটি দ্বিগু সমাসের দৃষ্টান্ত। যেমন আমরা পেয়ে থাকি পঞ্চবর তে মাথা, একইভাবে পঞ্চকন্যা, অর্থাৎ এর ব্যাসবাক্য হবে পঞ্চকন্যার সমাহার। 11 নম্বর প্রশ্নে বলছে হাতে ও কলমে, হাতে কলমে এটি কোন ধরনের অলোপ সমাস। এটি অলোপ দ্বন্দ্ব। অলোপের ক্ষেত্রে আমরা অলোপ কর্মধারয়, বহুব্রীহি, দ্বন্দ্ব অনেক ধরনেরই সমাসে পেয়ে থাকি। তা মূলত দেখো হাতে কলমে এটি দ্বন্দ্ব সমাস, এবং যেহেতু এর পূর্বপদ আর পরপদের বিভক্তি দেখো সমস্ত পদে গিয়ে লোপ পায়নি, তাই একে বলা হচ্ছে কি না এটি অলোপ দ্বন্দ্বের দৃষ্টান্ত। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রামদাস পদটি কোন সমাসের দৃষ্টান্ত। এটা হচ্ছে তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। এর ব্যাসবাক্য হবে মূলত এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ, রামের দাস। যেমন আমরা পেয়ে থাকি কালিদাস, এটি সম্বন্ধ তৎপুরুষের, মূলত সম্বন্ধ তৎপুরুষের দৃষ্টান্ত। 13 নম্বর প্রশ্নে রয়েছে একটি অলোপ বহুব্রীহি দৃষ্টান্ত দাও। অনেক দৃষ্টান্তই রয়েছে, আমি এখানে তোমাদের একটি দৃষ্টান্ত দিয়েছি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হচ্ছে হাতে খড়ি। যেহেতু এটি একটি বিশেষ মানে
একটা দিক বা একটা পর্বকে চিহ্নিত করছে, সেই কারণে হাতে খড়ি এই দৃষ্টান্তটি কিন্তু বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। 14 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে বুড়ো মানুষের কথাটা শুনো। এই বাক্যে বুড়ো মানুষ পদটি যে সমাসের দৃষ্টান্ত, মূলত এটি কর্মধারয় সমাস, আর এটি সাধারণ কর্মধারয়। ব্যাসবাক্য হবে বুড়ো যে মানুষ। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছাত্রাবাস, দেশমাতৃকা, দেবালয়, আকাশ পাতাল কোনটি রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত? এখানে দেশমাতৃকা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। দেশ রূপ মাতৃকা। 16 নম্বর প্রশ্নে রয়েছে দেখো কথা অমৃতের ন্যায়। এখানে উপমেয় পদটি হলো, অর্থাৎ এই দৃষ্টান্তের মধ্যে কোনটি উপমেয় পদ? না কথা। উপমেয় বলতে তুলনার ক্ষেত্রে যেটি মুখ্য বিষয়, অর্থাৎ যার তুলনা করা হয়, এখানে কথার তুলনা করা হচ্ছে, কথা পদটি হচ্ছে উপমেয় বাচক পদ। 17 নম্বর প্রশ্নে রয়েছে দেখো রাত কানা কি সমাস? এটি হচ্ছে তৎপুরুষ সমাস এবং তৎপুরুষের এটি অধিকরণ। এর ব্যাসবাক্য হবে রাতে কানা। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সাপ মুক্ত সমস্ত পদটি সমাসের নাম। এটিও তৎপুরুষ সমাস। যেমন আমরা বিপদ মুক্ত, বিপদ থেকে মুক্ত, সাপ মুক্ত, সাপ থেকে মুক্ত। অপাদান তৎপুরুষের দৃষ্টান্ত এটি। 19 নম্বর প্রশ্নে বলছে ব্যক্তিটির বচন অমৃতের ন্যায় মধুর। এই বাক্যে মধুর পদটিকে আমরা কি বলবো? না, মধুর পদটি হচ্ছে সাধারণ ধর্ম। এখানে দেখো বচন হচ্ছে উপমেয়, আর উপমান হচ্ছে অমৃত, আর সাধারণ ধর্ম হচ্ছে মধুর। এখানে মধুর পদটি জানতে চাওয়া হয়েছে কি ধরনের পদ? এটির উত্তর হবে এটি সাধারণ ধর্ম। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনুদান সমাসটি গড়ে উঠেছে কোন অর্থে? এটি পশ্চাৎ অর্থে গড়ে উঠেছে, অর্থাৎ দানের পশ্চাৎ। ব্যাসবাক্য হচ্ছে অনুদান সমস্ত পদে। তাহলে আমরা এখানে 20টি ছোট প্রশ্ন আলোচনা করলাম। মূলত দেখবে আমি যে শব্দগুলি সমাসবদ্ধ পদগুলি তোমাদের কোটেশানে দিয়েছি, বাক্যের মধ্যে রেখাঙ্কিত আকারেই পদগুলি তোমরা পাবে। এখানে আমি তোমাদের সমস্ত পদগুলি তুলে দিয়ে তার ব্যাসবাক্য সহ সমাস নিয়ে আলোচনা করলাম। এ ধরনের ছোট প্রশ্ন তোমরা যত আলোচনা করবে, যত অনুশীলন করবে, ততই তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনেরই প্রশ্ন থাকুক না কেন, দেখবে আস্তে আস্তে তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করতে পারছো এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপেরও উত্তর ঠিকঠাক লিখতে পারবে। আজকে তাহলে তোমরা এই 20টি প্রশ্ন অনুশীলন করো।